প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেয়ামিল থেকে। আর যে অঙ্কটি আমি করাবো সেটি কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব আনোয়ারের খতিয়ান উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। এরপর কিছু খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে। আর করণীয় কতে বলা হয়েছে 31 ডিসেম্বর 2023 তারিখে যে সমস্ত দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তাদের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তার মানে রেয়ামিলে যে সমস্ত দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো কোন কোন হিসাব রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেটা আমাদের আগে জানতে হবে। সাধারণত চলতি সম্পদ এর প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, আর চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এর কারণ হলো যে প্রারম্ভিক উদ্বৃত্ত যেটা সেটা হয়তো নিঃশেষ হয়ে গেছে, না হলে সেটা সমাপনী উদ্বৃত্তর মধ্যে অন্তর্ভুক্ত আছে। সেই কারণেই প্রারম্ভিক উদ্বৃত্ত আর রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এছাড়া সাধারণত সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এর কারণ হলো যে এই সমাপনী মজুত পণ্য হলো প্রারম্ভিক মজুত পণ্য অথবা ক্রয়ের একটি অংশ যেটা এই বছরে অবিকৃত অবস্থায় রয়েছে। যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় রেয়ামিলে অন্তর্ভুক্ত করা হয়, সেই কারণেই সমাপনী মজুত পণ্য আর রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়, সেটা ভিন্ন প্রেক্ষাপট। সেই রকম অঙ্ক যদি আমি সামনে পাই তবে আপনাদেরকে আমি শেখাবো। তবে এই অঙ্কের ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এটাই আমাদের মনে রাখতে হবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো এখানে দেখেন যে 1/1/2023 যে আইটেমগুলো দেওয়া আছে সেইগুলো আমরা বুঝবো এটা প্রারম্ভিক, আর 31/12/2023 যেটা দেওয়া আছে সেটা আমরা মনে রাখবো যে সমাপনী উদ্বৃত্ত। তো এখানে দেখেন চলতি সম্পদ এর প্রারম্ভিক উদ্বৃত্ত এবং চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে যাবে না। তো যেখানে আমাদের দেখেন প্রথমে আছে আমাদের প্রারম্ভিক নগদ তহবিল, আমরা তারিখ দিয়েও লিখতে পারি আবার প্রারম্ভিক উল্লেখ করেও লিখতে পারি। তো আমরা প্রারম্ভিক উল্লেখ করেই লিখি। তো দেখেন প্রথমে দেখেন প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল। এই প্রারম্ভিক নগদ তহবিল আমাদের আছে হলো 35,000 টাকা। আমরা এটা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরের আইটেম দেখেন প্রারম্ভিক প্রাপ্য হিসাব, যেহেতু এটাও একটা চলতি সম্পদ আর প্রারম্ভিক সেহেতু রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, তাহলে আমরা এবার লিখব প্রারম্ভিক প্রাপ্য হিসাব। প্রারম্ভিক প্রাপ্য হিসাব এটা হলো আমাদের 38,000 টাকা। আমরা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরের আইটেম দেখেন আমাদের প্রারম্ভিক প্রদেয় হিসাব। তো আমরা এখানে লিখলাম প্রারম্ভিক প্রদেয় হিসাব। এই প্রারম্ভিক প্রদেয় হিসাবটাও চলতি দায়, যেহেতু প্রারম্ভিক সেজন্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এটাও 15,000 টাকা। এরপরের আইটেম যেটা সেটা হলো সমাপনী মজুত পণ্য। তবে 31/12/2023 যেটা সেটা প্রারম্ভিকটা, যেহেতু প্রারম্ভিক মজুত ওটা রেয়ামিলে আসবে, শুধু যেহেতু সমাপনী মজুত পণ্য আমরা এখানে লিখবো, যেটা রেয়ামিলে আসবে না। তার মানে সমাপনী মজুত পণ্য। তো এই সমাপনী মজুত পণ্যর টাকার পরিমাণ হলো 20,000 টাকা। এবার এই সকল আইটেম যোগ করে আমরা পাচ্ছি হলো 1,08,000 টাকা। তার মানে এই মোট 1,08,000 টাকা যেটা আমাদের রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এটাই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব আনোয়ারের রেয়ামিল প্রস্তুত করো। তো রেয়ামিল করতে হলে আগে আমাদের রেয়ামিলের একটি ছক আঁকতে হবে। দেখেন জনাব আনোয়ারের রেয়ামিল, এরপর 2023 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, তার মানে একটা নির্দিষ্ট তারিখে আমরা রেয়ামিল করে থাকি, সাধারণত বছর শেষে বা যে কোনো একটা নির্দিষ্ট তারিখ হতে পারে। তো এরপর দেখেন ক্রমিক নাম্বার, তার মানে হিসাবে সিরিয়াল নাম্বার, এরপর হিসাবের নাম, এরপর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো মনে রাখবেন যে এই যে টাকার ঘর দুইটা, একটা হলো ডেবিট আর একটা ক্রেডিট। তার মানে কোনো হিসাব হয় ডেবিট দিকে যাবে না হলে ক্রেডিট দিকে যাবে। এখন কোন হিসাব ডেবিট আর কোন হিসাব ক্রেডিট এই সম্পর্কে একটু বলি। সাধারণত খরচ, সম্পদ আর উত্তোলন রেয়ামিলের ডেবিট দিকে বসে, আর আয় দায় আর মূলধন রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বিস্তারিত আলোচনা করব যখন অঙ্কর আইটেম পাবো সেই আইটেম অনুযায়ী। তো দেখেন এখানে আমাদের প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 1/1/2023, আর আমরা জানি 1/1/2023 মানে এটা প্রারম্ভিক মজুত, আর প্রারম্ভিক মজুত পণ্য এটা রেয়ামিলের ডেবিট দিকে বসবে, কারণ এইটা হলো আমাদের খরচের মানে ক্রয়ের মতোই আর কি। ক্রয় যেমন প্রারম্ভিক মজুত পণ্য তেমন। তার মানে গত বছর যেটা অবিকৃত ছিল সেটা এই বছরের শুরুতেই প্রারম্ভিক মজুত পণ্য, এইটা এই বছরের ক্রয়ের সাথে সেটা যুক্ত হবে। সেই জন্যই এটা ক্রয় এর মনে করেই আর কি খরচ মনে করা হয়। তার মানে প্রারম্ভিক মজুত পণ্য 65,000 টাকা, এটা ডেবিট। আমি আগেই বলেছি খরচ, সম্পদ আর উত্তোলন ডেবিট।
65,000। এরপরে দেখেন আছে নগদ তহবিল 1/1/2023। আমরা আগেই কতে করেছি যে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় মানে প্রারম্ভিক চলতি সম্পদ এবং প্রারম্ভিক চলতি দায় রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তার মানে এইটা আমাদের রেয়া মিলে আসবে না। প্রাপ্য হিসাব এটাও আসবে না, প্রারম্ভিক যেহেতু। প্রদেয় হিসাব এটাও প্রারম্ভিক, তাই আসবে না। এরপরে দেখেন কুরাই আমাদের একটা খরচ, তাহলে কুরাই অবশ্যই ডেবিট দিকে বসবে। তো আমরা এরপরে লিখলাম কুরাই দেখেন আমাদের হলো 5,25,000, আমরা এখানে 5,25,000 ডেবিট দিকে লিখব। এরপরে 3 নাম্বার সিরিয়ালে আমরা লিখব বিক্রয় আমাদের আয়, এটা রেয়া মিলের ক্রেডিট দিকে বসবে। তো বিক্রয় 6 লক্ষ টাকা আমরা ক্রেডিট দিকে লিখলাম। এরপর দেখেন আছে আমাদের বহি ফেরত। তো বহি ফেরত দেখেন মনে রাখবেন কুরাই যেমন একটা খরচ আর বহি ফেরত মানে কুরাই ফেরত। তার মানে কুরাই যেদিকে যায় তার ফেরত তার বিপরীত দিকে যায়। তাহলে আমরা এখানে লিখব বহি ফেরতের টাকা হলো 10,000 টাকা, এটা আমাদের ক্রেডিট দিকে যাবে। এরপর দেখেন 5 আন্তঃফেরত বলতে আমরা এখানে বিক্রয় ফেরত বুঝি। তার মানে বিক্রয় যেমন ক্রেডিট দিকে বসে, তাহলে বিক্রয় ফেরত তার বিপরীত, তার মানে ডেবিট দিকে যাবে। তাহলে এখানে 5,000 টাকা বিক্রয় ফেরত, তার মানে আন্তঃফেরত, এটা ডেবিট দিকে বসলো। এরপরে 6 নম্বর সিরিয়ালে আছে আমাদের শিক্ষানবিশ ভাতা। তাহলে আমরা এখানে শিক্ষানবিশ ভাতা আমাদের একটি খরচ, এটা রেয়া মিলের ডেবিট দিকে বসে। শিক্ষানবিশ ভাতা মনে রাখবেন, শিক্ষানবিশ স্যালামি কিন্তু আয় আর শিক্ষানবিশ ভাতা আমাদের খরচ। তাহলে এখানে আমরা 5,000 টাকা ডেবিট দিকে বসাবো। এরপরে 7 নাম্বার আইটেমে আছে আমাদের হলো অনাদেয় পাওনা, যেটা আর পাওয়া যাবে না। কাদের কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। এই অনাদেয় পাওনা বা অনাদেয় দেনা এইটা হলো আমাদের খরচ, এই জন্য এটা রেয়া মিলের ডেবিট দিকে বাড়বে। তাহলে অনাদেয় পাওনা কত? 5,000 টাকা, এটা একটা ক্ষতি। এরপর 8 নম্বর সিরিয়ালে আমাদের আছে হলো আসবাবপত্র অবশ্যই সম্পদ, আর আমরা জানি সম্পদ রেয়া মিলের ডেবিট দিকে বসে, তাই আসবাবপত্র আমরা রেয়া মিলের ডেবিট দিকে বসাবো 1,40,000 টাকা। এরপর 9 নাম্বার আছে আমাদের হলো ব্যাংক ঋণ একটা দায়, আর আমরা জানি দায় রেয়া মিলের ক্রেডিট দিকে বসে। তাহলে ব্যাংক ঋণ আমাদের কত? 2 লক্ষ টাকা, আমরা রেয়া মিলের ক্রেডিট দিকে বসাবো। এরপরে দেখেন আমাদের যে আর আইটেম আছে সেটা হলো বিবিধ খরচ। তো বিবিধ খরচ তো খরচ বলাই হচ্ছে, তার মানে এটা রেয়া মিলের ডেবিট। তো বিবিধ খরচ কত টাকা? দেখেন বিবিধ খরচ আছে 5,000 টাকা, এটা রেয়া মিলের ডেবিট দিকে বসবে। এরপরে আছে সমাপনী নগদ তহবিল। ওই যে আগেই বলছিলাম যে সমাপনী সম্পদ চলতি সম্পদ রেয়া মিলে যাবে, কিন্তু সমাপনী প্রারম্ভিক চলতি সম্পদ রেয়া মিলে যাবে না। তার মানে সমাপনী নগদ তহবিল এটা রেয়া মিলে যাবে। তার মানে এটা তারিখ হিসাবে লিখলেও হবে, আবার সমাপনী বলে লিখলেও হবে। তো আমরা সমাপনী বলেই লিখি, সমাপনী নগদ তহবিল। সমাপনী নগদ তহবিল আমাদের 1 লক্ষ টাকা, এটা ডেবিট দিকে যাবে যেহেতু এটা একটা সম্পদ। এরপরে 12 নম্বরে দেখেন আছে মজুদ পণ্য 31/12/23, তার মানে এটা সমাপনী মজুদ, আর আমরা জানি সমাপনী মজুদ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, তাই এটা অন্তর্ভুক্ত করব না। তার পরবর্তী আইটেম দেখেন সমাপনী প্রাপ্য হিসাব। তো আমরা এটা সমাপনী প্রাপ্য মানে সমাপনী তারিখ, তাই আমরা সমাপনী লিখলাম, সমাপনী প্রাপ্য হিসাব। সমাপনী প্রাপ্য হিসাব আমাদের এখানে আছে হলো 1,30,000 টাকা, এটা সম্পদ, আমরা সম্পদ দিকে লিখব মানে ডেবিট দিকে লিখব। এরপরে 13 নাম্বার সিরিয়ালে আমাদের আছে হলো সমাপনী পদেই, ওই একই কথা, সমাপনী চলতি দায় যাবে, সমাপনী চলতি দায় যাবে কিন্তু প্রারম্ভিক চলতি দায় যাবে না, সেজন্য সমাপনী চলতি দায় আমরা পদেই হিসাবটা চলতি দায়, তাই আমরা পদেই হিসাব বলে এটা দায় দিকে লিখব 70,000 টাকা। এরপর আছে দেখেন বেতন, 14 নাম্বার সিরিয়ালে আমরা বেতন একটা খরচ, এটা অবশ্যই রেয়া মিলের ডেবিট দিকে বসবে। তাহলে বেতন খরচ উল্লেখই আছে, আমরা লিখলাম খরচ কত? 30,000 টাকা, আমরা রেয়া মিলের এটা ডেবিট দিকে বসাবো। এরপর আইটেম দেখেন আমাদের বেতনের পর মূলধন হিসাব। অবশ্যই মূলধন ওই যে আগেই বলছিলাম আয় দায় আর মূলধন রেয়া মিলের ক্রেডিট, তার মানে মূলধনে আমাদের রেয়া মিলের ক্রেডিট দিকে বসবে, যেটা হলো 1,30,000 টাকা, 1,30,000 টাকা। এবার দেখেন আর কোনো আইটেম নেই, এবার আমরা সর্বশেষ যোগ করব দুই পাশে, আর দুই পাশে যোগ করলে আমাদের দুই পাশ মিলে যাবে, তখন আমাদের রেয়া মিল হয়ে যাবে। তার মানে এই ডেবিট দিকে যোগ করলে আমাদের যোগফল আসছে 10,10,000, ক্রেডিট দিকে যোগ করলেও আমাদের ওই একই টাকা আসছে, তার মানে 10,10,000 টাকা। এরপর আমরা ক্লোজ করে দেব, আর এখানে আমরা মোট লিখে দিতে পারি, না লিখলেও হবে। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর।
এবার দেখেন গতে বলা হয়েছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব আনোয়ারের মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে জনাব আনোয়ারের মোট সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে সম্পদগুলো কি কি সেগুলো আমরা আগে দেখি। চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ সবগুলো এখানে আসবে, যেহেতু এখানে মোট সম্পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে দেখেন প্রথমে আমরা পর্যায়ক্রমিক শুরু করি। আমাদের সম্পদের মধ্যে আমাদের আছে হলো প্রথমে আছে আসবাবপত্র। তো আমরা সিরিয়ালি লিখি। প্রথমে আমাদের এখানে আসবাবপত্র। তো আসবাবপত্র কত টাকা? দেখেন আসবাবপত্র 1,40,000 টাকা। আমরা লিখলাম 1,40,000 টাকা। এরপরে দেখেন সমাপনী নগদ তহবিল। মনে রাখবেন এখানেও প্রারম্ভিক চলতি সম্পদ আসবে না, শুধুমাত্র সমাপনী চলতি সম্পদগুলোই আসবে। কারণ প্রারম্ভিক চলতি সম্পদ হয়তো সমাপনী চলতি সম্পদের মধ্যে আছে, না হলে সেটা নিঃশেষ হয়ে গেছে। সেই জন্য আমরা এখানে শুধুমাত্র সমাপনী চলতি সম্পদগুলোই নিয়ে আসবো। তো এখানে দেখেন সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল এইটা আসবে, যেহেতু এটা একটা সম্পদ আর চলতি সম্পদ। তো এখানে 1 লক্ষ টাকা। এরপর আছে দেখেন সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য অবশ্যই এটা সম্পদ আসবে, তাহলে আমরা এখানে লিখলাম সমাপনী মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য আসবে। কারণ প্রারম্ভিক মজুদ পণ্য সম্পদ না, সেটা আমাদের খরচ, মানে ক্রয়ের মতোই মনে করতে হয়। সেই জন্য সমাপনী মজুদ পণ্য যেহেতু বছর শেষে আমার যেটা অবশিষ্ট আছে, তাহলে এটা অবশ্যই সম্পদ আর এটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তো এখানে দেখেন সমাপনী মজুদ পণ্য আমাদের আছে হলো 20,000 টাকা। আমরা লিখলাম 20,000 টাকা। এরপরে দেখেন আমাদের সমাপনী প্রাপ্য হিসাব আছে। আমরা সমাপনী প্রাপ্য হিসাব লিখলাম। এই সমাপনী প্রাপ্য হিসাব আমাদের 1,30,000 টাকা। আমাদের এখানে আর কোনো সম্পদ নেই, এইগুলো যোগ করে আমরা পাচ্ছি হলো 3,90,000 টাকা। তার মানে আমাদের মোট সম্পদ হলো 3,90,000 টাকা। এরপরে আমাদের চলতি দায় নির্ণয় করতে বলা হয়েছে। তো দায়ের শুধুমাত্র চলতি দায়, অন্য দায় আসবে না এখানে। তো চলতি দায় এখানে একটাই আছে, সেটা হলো এখানেও তাই, প্রারম্ভিক চলতি দায় আসবে না, শুধুমাত্র সমাপনী চলতি দায় আসবে, ওই একই রকম। তাহলে আমরা এখানে লিখলাম সমাপনী পদে হিসাব। এখানে একটাই আইটেম আছে সমাপনী পদে হিসাব, যেটা 70,000। তাই আমরা এখানে শেষ টাকার ঘরে লিখে একবারে ক্লোজ করে দিলাম। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।